বুঝছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদের জানাই স্বাগতম। উপস্থাপনে আছি আমি আমজাদ হোসেন, প্রভাষক, দর্শন বিভাগ, 5 রক্ষী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যুক্তিবিদ্যা প্রথম পত্র এর 3য় অধ্যায়। এবং 3য় অধ্যায়ে আমরা ইতিমধ্যে আমরা পড়েছি কিছু বিষয়, বাকি অংশ আজকে পড়ব। তো সরকার ঘোষিত কিছু নিয়ম নির্দেশনা আমাদের মেনে চলতে হয়। তো বর্তমান কোভিড পরিস্থিতির কারণে আমরা এই ভার্চুয়াল ক্লাসগুলো করতেছি। এই কোভিড-19 প্রতিরোধে বর্তমানে সরকার কর্তৃক ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে টিকা দেওয়ার ব্যবস্থা করতেছে। তো আমরা যাদের বয়স 18 বছর হয়ে গেছে তারা কোভিড টিকা নিয়ে নেব, কোনো ভ্যাকসিন টিকা নিয়ে নেব। আর আমাদের আশেপাশের মা বাবা ভাই বোন যারাই আছে, যাদের বয়স হয়ে গেছে তাদেরকে নেওয়ার জন্য বলবো, কিন্তু উৎসাহিত করবো। কারণ এই ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে আমাদের এই রোগ করোনাকে প্রতিরোধ করা সহজ হবে বলে সরকার ঘোষণা দিয়েছে। সবাইকে টিকা নেওয়া বাধ্যতামূলক করেছে। তো আমরা উৎসাহের সহিত নিজেরা টিকা নিব। তো আর জনসম্মুখে আমরা সবসময় মাস্ক ব্যবহার করব। যখন আমাদের এই জ্বর, ঠান্ডা এবং শ্বাসকষ্ট দেখা দেবে তো তাৎক্ষণিক আমরা নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে আমরা যোগাযোগ করব। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যুক্তিবিদ্যা 3য় পত্রের জাত্যার্থ ব্যথার্থের হ্রাস বৃদ্ধির সম্পর্ক। তো আমরা গত 2টি ক্লাসে আমরা এ সম্পর্কিত আলোচনা করেছি। আজকেও একটা আলোচনা করব। জাত্যার্থ কাকে বলে? আমরা বলছিলাম যে কোন পদের আবশ্যিক গুণকে ওই পদের জাত্যার্থ বলে। কোন পদের আবশ্যিক গুণকে ওই পদের জাত্যার্থ বলে, অর্থাৎ যে গুণটি ছাড়া ওই পদটি হবে না, যে গুণটি ছাড়া ওই পদটি হবে না বা যে গুণটি অবশ্যই ওই পদ হতে গেলে লাগবে, ওই গুণটিকে বলা হয় এই পদের জাত্যার্থ। যেমন সাদা শব্দটিতে একটি গুণবাচক গুণ রয়েছে বা জাত্যার্থ রয়েছে, সেটা হচ্ছে সাদাত্ব। সেই সাদাত্ব কথাটিকে আমরা বাদ দিই, তাহলে সাদাকে আমরা পাবো না। আবার সাদা যেথায় পাবো, সাদা বলতে আমরা যাই বুঝি সেখানে সাদাত্ব গুণটিকে অবশ্যই বিদ্যমান থাকবে। তাইলে সাদাত্ব হচ্ছে সাদা পদের আবশ্যিক গুণ বা জাত্যার্থ। ঠিক তেমনভাবে মিষ্টি যদি আমরা একটা পদ হিসেবে নেই, ওই পদের জাত্যার্থ হবে মিষ্টিত্ব ছাড়া কোনো মিষ্টি পাওয়া যাবে না। ঠিক তেমনই জীব যদি কোনো পদের নাম নেই, তাহলে আমরা যদি খুঁজি তাহলে দেখবো আমরা জীব পদের আবশ্যিক গুণ হবে জীববৃত্তি। মানে অর্থাৎ ওই শ্রেণীর সকলের মধ্যে যে গুণটি বিদ্যমান, ওই গুণটি হচ্ছে আবশ্যিক গুণ, অর্থাৎ জাত্যার্থ। ঠিক তেমনভাবে আমরা যদি দেখি যে মানুষ একটি পদ, তাহলে এই পদের গুণ কি? আমরা দেখলে আমরা বুঝবো যে মানুষ পদের জন্য 2টি গুণ অবশ্যই দরকার হবে। সেই 2টি গুণ হচ্ছে বুদ্ধিবৃত্তি ও জীববৃত্তি। মানুষ একাধারে জীববৃত্তি সম্পন্ন, আবার কি বুদ্ধিবৃত্তি সম্পন্ন। জীববৃত্তি সম্পন্ন কোনটা? মানুষের মধ্যে কি আছে? একটা গুণ আবশ্যিকভাবে বিদ্যমান, সেই গুণটি হচ্ছে মানুষ কি জীববৃত্তি সম্পন্ন। একটা জীবের মধ্যে যে গুণগুলো বিদ্যমান, সেই সবগুলো গুণই মানুষের মধ্যে
বিদ্যমান থাকে। যেমন একটা জীব কি করতে পারে, জন্ম নেয়, মানুষ কি করে জন্ম নেয়, জীবের যে গুণগুলো, জীব জন্ম নেওয়া, মৃত্যুবরণ করা, হ্রাস বৃদ্ধি হওয়া, মানে এরকমভাবে বংশবৃদ্ধি করা, খাওয়া, ঠিক আছে, ঘুমানো, এরকমভাবে এই এই সবগুলোই কি জীববৃত্তির অংশ। অর্থাৎ পান করা, জীব যে যে কাজগুলো করে সবগুলো মানুষ করে। আমরা যদি দেখি আমাদের আশেপাশে যে জীবগুলো আছে তারা যে কাজগুলো করে মানুষ কিন্তু সেম কাজগুলো করে। একটা জীবের যত আচরণ সবগুলো মানুষের মধ্যে পাওয়া যায়। অর্থাৎ মানুষের মধ্যে কি আছে, জীববৃত্তি বলতে একটা বৃত্তি অবশ্যই আছে। ঠিক তেমনভাবে মানুষের মধ্যে আরও একটা গুণ অতিরিক্ত বিদ্যমান আছে, সেই গুণটি হচ্ছে বুদ্ধিবৃত্তি, যে গুণটা কি অন্যান্য জীবের মধ্যেও নেই। তাহলে মানুষের মধ্যে অতিরিক্ত একটা গুণ বিদ্যমান আছে, সেই গুণটা কি বুদ্ধিবৃত্তি। তাহলে এই বুদ্ধিবৃত্তির ফলে মানুষকে অন্যান্য জীব থেকে পৃথক। তাহলে মানুষ পদের দুইটা গুণ, আবশ্যিক গুণ আমরা পাই, সেই গুণগুলো কি কি, জীববৃত্তি, আরেকটা কি বুদ্ধি বৃত্তি। মানুষ পদের দুইটা গুণ, অর্থাৎ যার অর্থ হচ্ছে দুইটা, সেই দুইটা কি কি, জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। ঠিক তেমনভাবে জীব পদে একটা গুণ, জীব যদি একটা পদের নাম হয়, এটার একটা গুণ, সেই গুণটা কি কি, সেই গুণটা কি জীববৃত্তি। অর্থাৎ এই জাতীয় যত প্রাণী আছে, মানুষ জাতীয় যত প্রাণী আছে, সবার গুণ দুইটাই, সেই দুইটা কি জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। এবং একটা মানুষও পাওয়া যাবে না যার মধ্যে এই একটা গুণের শর্ট। যদি কারো কোনো একটা মানুষের জীববৃত্তি না থাকে তাহলে আমরা কি বলি, অর্থাৎ জীবন যার নাই তাকে আমরা কি বলি, মৃত। ঠিক কারো যদি বুদ্ধি না থাকে তাহলে আমরা কি করি, অপদার্থ, নাকি, মানে সে জীব, জীব বলে স্বীকার করি, মানে তাকে মানুষ বলে আমরা নিতে চাই না। তাহলে মানুষ আমরা তাকেই বলবো যার মধ্যে কি আছে, এই দুইটা গুণ অবশ্যই আছে। আমরা যেটা যৌক্তিক সংজ্ঞা কিন্তু আমরা পড়ি, যৌক্তিক সংজ্ঞায় দ্বিতীয় পথের প্রথম অধ্যায়ে আমরা যে বিষয়টা পড়ি সেটা যৌক্তিক সংজ্ঞা কাকে বলে। যৌক্তিক সংজ্ঞা হচ্ছে কোন পদের সম্পূর্ণ যথার্থের সুস্পষ্ট বর্ণনা। এই যে যথার্থ, সম্পূর্ণ যথার্থ, মানুষ পদে দুইটা গুণই আছে, সেই গুণ দুটা কি কি, জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। তাহলে আজকের এই ক্লাসটা এখানে যেমন তৃতীয় অধ্যায় যেমন কমন বা গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি পরবর্তী অধ্যায় বিধেয়কেও ঠিক তেমনই গুরুত্বপূর্ণ। আবার যৌক্তিক সংজ্ঞাও কি এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ ওই জন্য আমাদের খুব মনোযোগ সহকারে বিষয়টা দেখতে হবে এখানে। তাহলে মানুষ পদের দুইটা গুণ, আবশ্যিক দুইটা গুণ বিদ্যমান, সেই দুইটা গুণ কি, জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি, জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। তাহলে এরপরে একটা পদের নাম যদি আমরা দেখি, যেমন সৎ মানুষ। সৎ মানুষের গুণ কয়টা, সৎ মানুষের গুণ দুইটা, জীববৃত্তি, জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি। আরেকটা কি, সততা। সৎ মানুষকে জীববৃত্তি আছে না, জীব যা করে এগুলো কি সৎ মানুষ করে না, হ্যাঁ করে। তাইলে সৎ মানুষ কি সম্পন্ন, জীববৃত্তি সম্পন্ন। আবার কি একটা বুদ্ধিবৃত্তি সম্পন্ন মানুষের যা যা আছে সৎ মানুষের তা আছে না, সৎ মানুষের বুদ্ধি আছে না, আছে। তার মধ্যে একটা গুণ অতিরিক্ত বিদ্যমান, সেই গুণটা কি, সততা। এজন্যই তার মধ্যে অতিরিক্ত একটা গুণ বিদ্যমান, সেই গুণটা কি, সততা। সৎ মানুষের গুণ কয়টা, তিনটা, কি কি, জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি, এটা কি, সততা। এই যে পদের নাম, পদের নাম, এটা চার্তার্থ, এটা কি যাতার্থ, এটা কি। আর আমরা ব্যাক্তার্থটা যদি দেখি, ব্যাক্তার্থ কাকে বলে, কোন পদ যে পরিমাণ অর্থে একটা বাক্যে ব্যবহৃত হয় বা যুক্তি বাক্যে ব্যবহৃত হয়, বা যে পরিমাণকে সে নির্দেশ করে,
যে পরিমাণ অর্থে ব্যবহৃত হয় ওই পরিমাণই হচ্ছে ওই পদের ব্যাখ্যার্থ। তাহলে এখানে মানুষ বলতে আমরা কতগুলো মানুষ বুঝি? মানুষ বলতে বুঝি আমরা পূর্বে, বর্তমানের, ভবিষ্যতের সকল মানুষকে আমরা বুঝি, অর্থাৎ সকল মানুষ বা সব মানুষ, সকল মানুষ। এই যে সকল বা সব কথাটা, এটা হচ্ছে এই পদের কি ব্যাখ্যার্থ। কোন পদ যে পরিমাণ অর্থে ব্যবহৃত হয় ওই পরিমাণকে ওই পদের ব্যাখ্যার্থ বলে। কোন পদের পরিমাণ নির্দেশককে ওই পদের ব্যাখ্যার্থ বলে। তাহলে আমরা মানুষ বলতে কি পরিমাণ বুঝি? সকল মানুষ। এটা সকল কথা রেখে এই পদের মানুষ পদের কি পরিমাণ নির্দেশক, অর্থাৎ পরিমাণকে নির্দেশ করে, এটাই কি এই পদের কি ব্যাখ্যার্থ। ঠিক তেমন ভাবে আমরা জীবকে যদি দেখি, আমরা জীব পদের পরিমাণ আমরা কি বুঝি? সকল জীব বা সব জীব। সকল জীব বলতে বুঝি কি পূর্বে, বর্তমান, ভবিষ্যতের সকল জীবকে নির্দেশ করে। পূর্বে, বর্তমানে, ভবিষ্যতের সকল জীবকে এখানে নির্দেশ করে, এটা হচ্ছে সকল জীব। ঠিক তেমন সৎ মানুষ বলতে আমরা বুঝি, সৎ মানুষের বুঝি সকল সৎ মানুষ, পূর্বের, বর্তমান, ভবিষ্যতের সকল সৎ মানুষকে এখানে নির্দেশ করে। তাহলে আমরা কি পাইলাম? এই পদগুলো, তিনটা পদে জাতার্থ ব্যর্থ সবগুলো আমরা পাইলাম এখানে। জাতার্থ এবং ব্যর্থ সবগুলো আমরা পাইলাম। ঠিক তেমন ভাবে যদি আমরা দেখি মিষ্টি কোন পদের নাম, তাহলে এই পদের পরিমাণ হবে কি সকল, সব মিষ্টি। আর এই পদের পরিমাণ জাতার্থ কি হবে? মিষ্টিত্ব। যদি আমরা একভাবে সাদা বুঝি, সাদা, তাহলে বলতে সকল সাদা বা সব সাদা বস্তু, এর মধ্যে গুণ হবে কি সাদাত্ব। ঠিক তেমনভাবে আমরা যে কোনো এখানে খুঁজি না কেন, আমরা এটার জাতার্থ এবং ব্যর্থ দুইটাই আমরা কি এখানে দেখতে পারবো। এখন আসি আমরা এই জাতার্থ ব্যর্থ রাজনীতির সম্পর্কটা কিভাবে সম্পর্কিত। আমাদের এই চতুর্থ অ্যাসাইনমেন্টে যে বিষয়টা আসতেছে, জাতার্থ ব্যর্থ রাজবৃদ্ধি সম্পর্ক। জাতার্থ ও ব্যক্তার্থের হ্রাস বৃদ্ধি সম্পর্ক। এর আগে আমরা জাতার্থ ব্যর্থের চক্রটা আমরা দেখে নিই। আমরা এটাকে ব্যাখ্যাতে ছক ধরি, আমরা এটাকে এটাকে আমরা জাতার্থ ছক ধরি। জাতার্থ ও ব্যক্তার্থ, জাতার্থ ও ব্যক্তার্থ। ব্যক্তার্থ আমরা বলছিলাম যে যেমন জীব, মানুষ, আর কি সৎ মানুষ। পরিমাণের ব্যক্তার্থ মানে কি কিসের ছক? এটা কিসের চক্র? পরিমাণের ছক। জাতার্থ মানে কি কিসের ছক? কিসের চক্র? গুণের ছক। গুণ বা
যথার্থ নাকি? তো পরিমাণে এই তিনটা পদের মধ্যে সবচেয়ে বড় কোনটা আপনার খেয়াল করেন? জীব বেশি পৃথিবীতে, মানুষ বেশি, না সৎ মানুষ বেশি? মনে করলাম সৎ মানুষ বেশি। সৎ মানুষ কতগুলো পৃথিবীতে? মানুষ কতগুলো? আমরা ধরি 800 কোটি মানুষ। পৃথিবীতে 800 কোটি মানুষ বসবাস করতেছে, তাহলে সৎ মানুষ কত কোটি হবে? ধরলাম আমরা 400 কোটি মানুষ সৎ, তাহলে বেশি কোনটা? 400 না 800? তাহলে মানুষ বেশি না সৎ মানুষ বেশি? মানুষ বেশি। তাহলে কি সৎ মানুষ কি পরিমাণে কি কম? মানুষ বেশি। তো মানুষ বেশি না জীব বেশি? আমরা যদি খুঁজি পৃথিবীতে মানুষ যদি 800 কোটি হয়, তাহলে গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি এগুলো কি অসংখ্য হবে না? অগণিত হবে না? 800 কে যদি 800 দিয়ে আরো গুণ দেয়, তাও তো বেশি হবে, তাও তো বেশি হবে। মাছ একটা প্রাণী, একেবারে হাঁস, মুরগি, মানে পাখি যা দেখি আমরা, গাছ সহ প্রাণীর পর্যায়ে পড়ে। অচল প্রাণী যদিও, যে মানে স্থান পরিবর্তন করতে পারেন। তাইলে পৃথিবীতে তাহলে পরিমাণে কোনটা বেশি, কোনটা সব পরিমাণে আমরা বৃত্ত করলাম, বেশি কোনটা হবে? মানুষ বেশি হবে, সব মানুষ বেশি হবে, জীব বেশি হবে? তাইলে মানুষ সব মানুষ যদি 400 কোটি হয়, জীব হবে 800 কোটি। তেমন হবে আমরা যদি জীব খুঁজি, তাহলে জীব 800 গুণন 800 গুণন 800 দিলে হয় কি? এরপরে কি অগণিত থাকবে। তাহলে সবচেয়ে বেশি কি? জীব। তাহলে আমরা লিখতে পারি না পরিমাণের ঘরে, ঠিক আছে, জীব সবচেয়ে বেশি। হ্যাঁ, দেখা যায় জীব 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 কি সবচেয়ে বেশি। তারপরে কোনটা বেশি? মানুষ। তারপরে কোনটা? সৎ মানুষ। পরিমাণে সবচেয়ে কম কোনটা? সৎ মানুষ। সবচেয়ে বেশি কোনটা? জীব। আচ্ছা, এখন দেখি আমরা গুণে, দেখি গুণ বেশি কার? গুণের ছকে গুণ বেশি কার? আমাদের মনে আছে জীবের গুণ কয়টা দিয়েছিলাম? জীবের গুণ কয়টা? একটা, জীববৃত্তি। জীববৃত্তি। মানুষের গুণ কয়টা? মানুষের গুণ 2টা, জীববৃত্তি আরেকটা কি? বুদ্ধি বৃত্তি। জীববৃত্তি আরেকটা কি? বুদ্ধিবৃত্তি। এরপরে সৎ মানুষের গুণ কয়টা দিয়েছিলাম? সৎ মানুষের গুণ জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি, বুদ্ধিবৃত্তি একটা কি? সততা। তাহলে গুণ বেশি কার? এই যে সৎ মানুষের গুণ কয়টা? 2টা 3টা গুণ। তাহলে গুণ বেশি কার? সৎ মানুষের গুণ কি সবচেয়ে বেশি। তারপরে গুণ বেশি কার? 2টা, সেটা কার? মানুষের গুণ। তারপরে গুণ বেশি কার? জীবের। সেটা কি? জীববৃত্তি। জীবের গুণ কয়টা? একটা, জীববৃত্তি। মানুষের গুণ কয়টা? 2টা, সেটা কি? জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি। সৎ মানুষের গুণ কয়টা? 3টা, জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি, এটা কি? সততা। বুঝা গেল? জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি, এটা কি? সততা। এখন আমরা এই দুইটা সম্পর্ক আলোচনা করব। একটা পদের সাথে, একটা চক্রের সাথে একটা পদের কিরকম সম্পর্ক বিদ্যমান। আমরা যদি দেখি যে জীব, এই পদটা এখানে যখন বড়, সে এখানে কি
মানে জীব ব্যাখ্যাত যখন বাড়ে, ব্যাখ্যাত যখন বড় হয়, এই পদের জীব পদের গুণ কি হয়েছে? কমছে না? পরিমাণে বড় হইলে মানে গুণে কি কমে, অর্থাৎ পরিমাণের এক নাম কি? ব্যাখ্যার্থ। পরিমাণের এক নাম কি? ব্যাখ্যার্থ। ব্যাখ্যার্থ কি? বাড়লে, মানে বড় হলে, মানে বাড়লে। ব্যাখ্যার্থ বাড়লে। যাথার্থ কি? ছোট হয় না? একটা জীবের পরিমাণ যখন বড় হইলো, এর গুণ কি কমে না? তাহলে ব্যাখ্যার্থ বাড়লে যাথার্থ কি? কমে। ঠিক তেমন ভাবে ব্যাখ্যার্থ যখন কমে, সৎ মানুষ ব্যাখ্যার্থ যখন কমে, এর গুণ কি বড় হয় না? বেশি না? ব্যাখ্যার্থ কমলে, অর্থাৎ সৎ মানুষের পরিমাণ কি সবচেয়ে কম, অর্থাৎ পরিমাণ যখন কমে, এর গুণ কি বাড়ে। গুণ কয়টা? সৎ মানুষের গুণ কয়টা? 3টা না? কি কি? জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি, আর একটা কি? সততা। জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি, আর একটা কি? সততা। ব্যাখ্যার্থ কমলে যাত্রার্থ বাড়ে। ঠিক তেমন ভাবে আমরা যদি যাত্রার্থ থেকে শুরু করি, তাহলে কি হবে? যাত্রার্থ বাড়লে ব্যাখ্যার্থ কমে, যাত্রার্থ কমলে ব্যাখ্যার্থ বাড়ে। এই যে কথাটা এখানে আসবে, যাত্রার্থ বাড়লে ব্যাখ্যার্থ কমে, যাত্রার্থ কমলে ব্যাখ্যার্থ বাড়ে, বিপরীত। তাহলে কনসেপ্ট আমরা ক্লিয়ার হলো? হ্রাসবৃদ্ধিদের সম্পর্কটা একটা যখন বাড়ে, যাত্রার্থ যখন বাড়ে ব্যাখ্যার্থ কমে, ব্যাখ্যার্থ যখন কমে যাত্রার্থ কি বাড়ে। এই হলো যথার্থ ব্যাখ্যার্থ হ্রাসবৃদ্ধির সম্পর্ক। তাহলে ব্যাখ্যার্থ যখন বাড়ে, এই পদের যথার্থ কি কমে, অর্থাৎ জীব যখন পরিমাণে যখন বড় হয়, তাহলে এই পদের গুণ কি কমে। যখন কোনো পরিমাণ যখন বাড়ে, তখন এই পদের গুণ কি কমে। জীবের গুণ কয়টা? একটা, সেটা কি? জীববৃত্তি। আর যখন পরিমাণ যখন কমে, যখন সৎ মানুষে আসে, তখন কি পরিমাণ কি একবারে কমে যায়, আর গুণ কি বেড়ে যায়। সৎ মানুষের গুণ কয়টা? জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি, আর কি? সততা। জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি, আর কি? সততা। তাইলে আমাদের অ্যাসাইনমেন্টে যে বিষয়টা চাইছে, যে যথার্থ ব্যক্তিত্ব হ্রাসবৃদ্ধির সম্পর্ক, এখানে আমরা এটা এখন বিস্তারিত লিখব। বিস্তারিত লিখিতে কি? ব্যাখ্যার্থ যখন বাড়ে, যথার্থ তখন কি কমে। তখন আমরা বিস্তারিত লিখবো আমরা যে কোন পদের পরিমাণ যখন বাড়ে, অর্থাৎ জীব পদের পরিমাণ যখন আমরা দেখি, তখন এই পরিমাণ কি অসংখ্য জীব। মানুষ ছাড়াও অনেক জীব পৃথিবীতে রয়েছে। গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, মাছ, পাখি, সবগুলো কি জীব। তাহলে এই জীবের সংখ্যা যখন বড় হবে, এই পদের গুণ কি ততই কি কমবে। তাহলে জীব পদের একটা কমন গুণ বা আবশ্যিক গুণ হচ্ছে কি জীববৃত্তি। তাহলে এই জীববৃত্তি যেহেতু পরিমাণের গুণ সবার মধ্যে কমন গুণ, যেহেতু একটা জীববৃত্তি, সেহেতু কি এই পদের গুণ কি কমে। তাহলে কোন পদের ব্যাখ্যার্থ যখন
বাড়ে এই পদের জাতত্ব কি কমে। আবার ব্যক্তাত্ব যখন কমে, যেমন সৎ মানুষের পরিমাণ কি কম, ব্যক্তাত্ব যখন কমে ঠিক তেমনভাবে এই পদের গুণ কি বাড়ে। সৎ মানুষের গুণ কয়টা আমরা জানি? জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি ও সততা। তাহলে পরিমাণ যখন কমে এই পদের গুণ কি বাড়ে। ঠিক তেমনভাবে আমরা যদি আবার জাতকের ছাঁকে দেখি যে গুণ যখন বাড়ে, সৎ মানুষের গুণ যখন বাড়ে পরিমাণ কি কমে। অর্থাৎ জাতার্থ বাড়লে ব্যক্তাত্ব কমে, জাতার্থ বাড়লে ব্যক্তাত্ব কমে। অর্থাৎ যেমন সৎ মানুষের গুণ কয়টা? 3টা, জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি, একটা কি সততা। তাহলে এই পরিমাণ যখন গুণ যখন 3টা হইল তখন এই পদের পরিমাণ কি হবে? সবচেয়ে কম। গুণ যখন বাড়বে পদের কি পরিমাণ কি তখন কি কমবে। ঠিক তেমন গুণ যখন কমবে, জীবের জায়গায় যখন যাবে, যে জীব গুণ যখন কমবে এর পরিমাণ কি বাড়বে। যেমন জীবের গুণ কয়টা? একটা, জীববৃত্তি, সেটার পরিমাণ কি বেড়ে যাবে। তো পরিমাণ কি বেড়ে যাবে। তাহলে আমরা এটাকে বিস্তারিত এখানে বই থেকে আমরা লিখবো, বিভিন্ন বই থেকে যেভাবে পারি। তো আমাদের অ্যাসাইনমেন্টের আমরা সবসময় যেটা করবো সেটা হচ্ছে আমাদের সর্বোচ্চ ভালোভাবে লেখার চেষ্টা করবো, সুন্দর করে। আর এক পেজে লিখবো আমরা, অপর পেজে কি আমরা লিখবো না। এরপরে আসি যাতে আমাদের যথার্থ ব্যথার্থের রাজনীতির সম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণ এখানে। হ্যাঁ, এরভাবে আমরা যদি এই সেম কোডটা অন্যভাবে দিই, যেমন পেঁপে মিষ্টি, পেঁপে মিষ্টি, লাল পেঁপে। এভাবে আম, মিষ্টি আম, মিষ্টি না ফজলি আম। এখানেও সেম কথাটা করছে। তাহলে পেঁপে যখন হবে তখন এই পদের পেঁপে পদের পরিমাণ কি হবে? সকল পেঁপে। এই পদের গুণ কি হবে? পেঁপেত্ব। এই পদের জাতত্ব অর্থাৎ গুণ, গুণ কি পেঁপেত্ব, পরিমাণ কি হবে? সকল ব্যক্তার্থ। তবে মিষ্টি পেঁপে এর ব্যক্তার্থ কি হবে? সকল মিষ্টি পেঁপে। পরিমাণ জাতত্ব কি হবে? পেঁপেত্ব প্লাস মিষ্টিত্ব। পেঁপের বৈশিষ্ট্য আছে, আবার কি আছে সাথে কি আছে? মিষ্টিও আছে, মিষ্টিত্ব গুণ। কেমনভাবে মিষ্টি লাল পেঁপে কি হবে? সকল মিষ্টি লাল পেঁপে গুণ কি হবে?
পেঁপেত্ব মিষ্টিত্ব লালত্ব লাল যেহেতু এই গুণ ঠিক আছে। তো কেমন হবে এইটারও এই একই রকম হবে ঠিক আছে। পরিমাণের ক্ষেত্রে আমরা দেখবো যে পেঁপে সবচেয়ে বেশি পরিমাণ ব্যাখ্যাতে ছক আর জাতত্ব মানে কি গুণের ছক। জাতত্ব বেশি কার যে পেঁপের তো মিষ্টিত্ব লালত্ব অর্থাৎ মিষ্টি লাল পেঁপে মিষ্টি লাল পেঁপে সবচেয়ে বেশি গুণ মিষ্টিত্ব লালত্ব পেঁপেত্ব। এরপরে কি মিষ্টি পেঁপে মানে মিষ্টিত্ব আর কি পেঁপেত্ব। এরপরে কি পেঁপে যেটা মিষ্টি লেখাও মিষ্টির দরকার নাই পেঁপে হলে চলবে। এরপর ব্যক্তাত্ব ক্ষেত্রে আমরা দেখি পরিমাণে বেশি কোনটা সবচেয়ে পেঁপেত্ব পেঁপে। এরপরে কি মিষ্টি পেঁপে দেখি। এরপরে দেখি মিষ্টি লাল পেঁপে সেম। তাহলে ব্যক্তাত্বের সাথে জাতত্বের সম্পর্কটা কি আমরা যদি দেখি আবার পরিমাণ যখন বাড়ে পেঁপে তখন কি গুণ কি কমে অর্থাৎ ব্যক্তাত্ব যখন বাড়ে জাতত্ব কি কমে। আবার কখন গুণ যখন কমে পরিমাণ যখন কমে গুণ কি বাড়ে অর্থাৎ ব্যক্তাত্ব বাড়লে জাতত্ব কমে। ব্যক্তাত্ব যখন বড় হয় ছকটা তখন কি গুণ কি কমে যায়। চতুর্থ গুণ যখন কমে ব্যক্তাত্ব যখন কমে গুণ কি বাড়ে অর্থাৎ জাতত্ব বাড়লে ব্যক্তাত্ব কমে জাতত্ব কমলে ব্যক্তাত্ব বাড়ে। আবার ব্যক্তাত্ব বাড়লে জাতত্ব কমে ব্যক্তাত্ব কমলে জাতত্ব বাড়ে অর্থাৎ একটা বাড়লে একটা কমে একটা কমলে একটা বাড়ে। এই যে জাতত্ব এবং ব্যক্তাত্বের সম্মিলিত যে হ্রাস-বৃদ্ধির সম্পর্ক এটাকে বলা হয় জাতত্ব ব্যক্তাত্বের হ্রাস-বৃদ্ধি সম্পর্ক। জাতত্ব ব্যক্তাত্বের হ্রাস-বৃদ্ধি সম্পর্ক তেমনভাবে আমরা যদি দেখি একটা উদাহরণ হবে সবগুলো পরীক্ষা এরকম ভাবে আসছে এগুলো। আম বলতে আমরা বুঝি সকল আম। এই পদের এটা হচ্ছে ব্যক্তার্থ জাতার্থ। জাতার্থ কি আমত্ব আমত্ব আমের বৈশিষ্ট্য থাকলে আম হবে। ঠিক তেমন ভাবে যদি মিষ্টি আম দেখি আমের পরিমাণ হবে সকল মিষ্টি আম। এই পদের গুণ কি হবে আমত্ব আর কি মিষ্টিত্ব আমত্ব আর মিষ্টিত্ব। তেমন আমরা যদি দেখি মিষ্টি ফজলি আম তাই আমরা দেখবো সকল এটা কি পরিমাণ বা ব্যক্তার্থ। একটা গুণ দেখবো কি মিষ্টিত্ব আমত্ব আছে পরে কি মিষ্টিত্ব আছে আবার কি আছে ফজলিত্ব নাকি ফজলিত্ব। এই যে গুণ ঠিক আছে। এখন আমরা ছক আকারে দিলে দেখা যাবে যে ঠিক আছে ব্যক্তার্থের ছক কোনটা পরিমাণ বেশি সবচেয়ে বেশি কোনটা আম। আর এই যে এখানে আম তাহলে ব্যক্তার্থ যখন বাড়ে জাতার্থ কি কমে। আবার ব্যক্তার্থ যখন কমে যেমন মিষ্টি ফজলি আম। এই যে মিষ্টি ফজলি আম ব্যাখ্যাটা যখন কমে জাতত্ব কি
বাড়ে, অর্থাৎ একটির সাথে একটি কি হ্রাস পাওয়া এবং বৃদ্ধি পাওয়ার যে সম্পর্ক, হ্রাস পাওয়া মানে কমে যাওয়া, বৃদ্ধি পাওয়া মানে কি বেড়ে যাওয়া, মানে কমা এবং বাড়া কমার যে সম্পর্ক, এটা হচ্ছে হ্রাস বৃদ্ধি সম্পর্ক। তো সবাই আশা করি ভালো বেশি মানে বুঝতে পারছো এবং যে কোনো সমস্যা কমেন্টের মাধ্যমে জানাবে। তো সবাইকে আগামী ক্লাসে মানে অগ্রিম মানে আহ্বান জানিয়ে আজকে ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।